প্রাক বর্ষায় রাজ্য জুড়ে দফায় দফায় বৃষ্টি এবং ভরা কটালে সুন্দরবনে আশঙ্কার মেঘ। ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, সাগর, নামখানা জুড়ে বৃষ্টি। আগামীকাল থেকে এই বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। দুর্যোগ মোকাবিলায় জেলা, মহকুমা এবং ব্লক স্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে। গঙ্গাসাগর এবং বকখালিতে চলছে মাইকে প্রচার। জোয়ারের সময় পুণ্যার্থী এবং পর্যটকদের জলে নামতে নিষেধ করা হয়েছে। 28 তারিখ মানে 28/5 আছে থান্ডারস্টর্ম, গাস্টি উইন্ড, এর স্পিড থাকবে 30 থেকে 40 কিলোমিটার। সঙ্গে হেভি রেন থাকবে 7 থেকে 11 সেন্টিমিটার। 29 তারিখেও গাস্টি উইন্ড থাকবে 30 থেকে 40 কিলোমিটার পার আওয়ার। হেভি রেন থাকবে 7 থেকে 11 সেন্টিমিটার। 30 তারিখেও থাকবে হেভি রেনফল 7 থেকে 11 সেন্টিমিটার। উইন্ড স্পিডটা অতটা ভয়ঙ্কর নয়, কিন্তু নরম জায়গায় মাটির বাড়ি থাকলে সেটা ভাঙতে পারে বা গাছ পড়তে পারে। 24 ঘন্টা কন্ট্রোল রুম খোলা থাকবে। নট অনলি এসডিও অফিস, বিডিও অফিস এবং লাইন ডিপার্টমেন্টের অফিসগুলোতেও 24 ঘন্টা কন্ট্রোল রুম খোলা থাকবে। পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন পেট্রোলিং করবে। যথাযথ জায়গায় সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারকে ডিপ্লয় করা হবে। অ্যাম্বুলেন্সের যদি ওদের এমার্জেন্সি অ্যারেঞ্জমেন্ট রাখতে বলা হয়েছে। ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টকে রাইসের স্টক, কেরোসিন অয়েলের স্টক আইসোলেটেড জায়গাগুলোতে আগে থেকে পাঠিয়ে দিতে বলা হয়েছে। কাকদ্বীপ সাব ডিভিশনটা যেহেতু ডিজাস্টার প্রোন সাব ডিভিশন, মানে আমরা যে শুধু ঝড় এসে গেলেই আমরা শুরু করি এমন না, ফলে এই জিনিসগুলো আমাদের থাকে। পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে ধৃত সিআরপিএফ জওয়ানকে নিয়ে এবার চাঞ্চল্যকর তথ্য সামনে এলো। পেহেলগাঁওয়ে মোতায়েন ছিলেন ধৃত সিআরপিএফ জওয়ান মতিরাম জাট। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, 2023 সাল থেকে ক্রমাগত তিনি পাকিস্তানের হাতে একাধিক সেন্সিটিভ ইনফরমেশন সাপ্লাই করে এসেছেন মোটা অর্থের বিনিময়ে। গতকালই জানা গিয়েছিল। কোথায় মোতায়েন ছিলেন, কিভাবে তার খোঁজ পেল এনআইএ? পেহেলগামেও সে মোতায়েন ছিল এমনটাই জানা যাচ্ছে, এবং ঠিক ঘটনা যখন ঘটে, অর্থাৎ পেহেলগামেতে যে সন্ত্রাসবাদী হামলা যেখানে নৃশংসভাবে 26 জনকে হত্যা করা হয়, সেই ঘটনার ঠিক কমপক্ষে 7 থেকে 8 দিন আগে তাকে সিআরপিএফের তরফ থেকে নিয়ে আসা হয় দিল্লিতে। এবং যেটা এর আগেই এনআইএ তরফ থেকে জানানো হয়েছে, এই যে মতিরাম জাট যাকে গ্রেপ্তার করা হয়েছে এএসআই র্যাঙ্কের, সে সিআরপিএফের, তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে 2023 সাল থেকে এখনো পর্যন্ত বেশ কয়েকবার পাকিস্তানের ইন্টেলিজেন্স অফিসার বা আইএসআই এর যারা রয়েছে তাদেরকে তথ্য পাচার করেছে। ভারতের বিরুদ্ধে যায় এরকম বেশ কিছু তথ্য সে পাচার করেছে এমনটাই অনুমান করা হয়েছিল, এবং সেই অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়। মুনাফার পেয়ে সেই তথ্যগুলো পাচার করেছে বলে জানা যায়। তার সোশ্যাল মিডিয়ার বেশ কিছু অ্যাক্টিভিটি বা সোশ্যাল মিডিয়াতে সে যে বিভিন্ন রকম পোস্ট করেছে বা তার সোশ্যাল মিডিয়ার যে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস, সেগুলো খতিয়ে দেখার পরে আরও নিশ্চিত হতে পেরেছেন তদন্তকারীরা। তাদের যেটা বক্তব্য যে এইগুলো সন্দেহ করার পরেই সিআরপিএফের তরফ থেকে তাকে পেহেলগাম থেকে নিয়ে আসা হয় দিল্লিতে। অথচ দেখা যায় যে এই দিল্লিতে নিয়ে আসার পরে তার মোবাইল খতিয়ে দেখার পর দেখা যায় যে সে একাধিক তথ্য পাকিস্তানের হাতে দিয়েছে। যদিও এখনো পর্যন্ত পেহেলগামের এই যে সন্ত্রাসবাদী হামলার সঙ্গে তার কোনো যোগ আছে বা সেই সংক্রান্ত কোনো তথ্য বা সেই ঘটনা ঘটার আগে সেই জায়গার সংক্রান্ত কোনো তথ্য সে পাকিস্তানের কাছে পাঠিয়েছিল, এরকম কোনো রকম তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি, সেটাও জানা যাচ্ছে। কিন্তু যে পেহেলগামে এই ঘটনা, সেই পেহেলগামেই কর্তব্যরত অবস্থায় ছিল সে, এবং ঠিক ঘটনার 7 দিন আগে তাকে নিয়ে আসা হয় দিল্লিতে। এবং তারপরে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি চলে সিআরপিএফের তরফ থেকেও, এবং পরবর্তীকালে সিআরপিএফের তরফ থেকে যখন এনআইএকে জানানো হয়, স্বরাষ্ট্র দপ্তরকে জানানো হয়, এবং তারপর যেটা দেখা যাচ্ছে যে এনআইএ তদন্তে গতকাল তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে দফায় দফায় জেরার প্রক্রিয়া শুরু করা হচ্ছে। তার কারণ 6 তারিখ পর্যন্ত তাকে হেফাজতে পেয়েছে এনআইএ। সে একাই রয়েছে নাকি তার সঙ্গে আরও কোনো সহযোগী রয়েছে, নাকি তার কোনো পরিচিত পাকিস্তানের কারোর সাথে যোগাযোগ রাখছে, এই বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে বলে এনআইএ সূত্র থেকে জানা যাচ্ছে। ধন্যবাদ।